দেশে ফেরার পর্ব। বাগদাদে প্লেনে উঠবার আগে এক মহিলার সঙ্গে আলাপ হয়েছিল, নাম রুমি হক। তিনি এই এয়ারক্রাফটে চলতে অভ্যস্ত। দিব্যি উঠে সিটে বসে গেছেন। আমি হাদারাম উঠে কোথাও জায়গা পাই না। পিছন দিকে দাঁড়িয়ে রয়েছে অনেকে। মহিলা আমার দুরবস্থা থেকে হাত ধরে টেনে বসালেন। একটা সিট তার পাশে ছিল। তিনি নাকি ইতিহাসের MA, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বলে আমাকে চেনা চেনা লাগছিল। নজরুল পরিবারের সব্যসাচীর সঙ্গে তার নাকি খুব আসা যাওয়া ছিল। বড় খবর, সব্যসাচীর কাছ থেকে নাকি নজরুলের ডায়েরি পেয়েছেন তিনি। তাতে আব্বু আর ফজিলাতুন্নেসা এবং আরও অনেকের কথা আছে। জামালপুরে তার বোনের কাছে রাখা আছে ডায়েরিটা। শুনে টুনে আমি তো লন্ডনে ওর ঠিকানাটা নিলাম। ঢাকায় রুমি হকের ভাইয়ের ঠিকানাও লিখে নিয়েছিলাম। উনি আরও গল্প করেছিলেন, সব্যসাচীরা নাকি নজরুলকে নিয়ে বাংলাদেশের লোকদের লেখা যত বই উপহার পেতেন সবই এই মহিলাকে দিতেন। তিনি ডায়েরিখানা জাদুঘরে দিয়ে দিতে চেয়েও দেননি, কারণ ওর নিজের কাছে এত বই জমেছে যে তিনি নিজেই ভাবছেন একটা লাইব্রেরি করে ফেলবেন। বিশ্বাস করব কি করব না ঠিক বুঝে উঠতে পারছিলাম না। বাগদাদ এয়ারপোর্টে রাত 12:42 নাগাদ ইঞ্জিন চালু হয়েছিল প্লেনের। বেলা 10:30 নাগাদ ঢাকায় পৌঁছাবার কথা। অধীর অপেক্ষায় আছি। 2 মাসের উপরে কেটেছে বিদেশে। ওই দীর্ঘ ভ্রমণের পরেও একবার জার্মানি, আবার যুক্তরাষ্ট্রে যাওয়া হয়েছে, তবে এমন ঘুরে বেড়াবার সুযোগ আর হয়নি। বাংলাদেশ ভ্রমণ পর্ব। পাকিস্তান আমলে আইয়ুব খান সাংবাদিকদের বেতন বাড়াবার সঙ্গে সঙ্গে কিছু সুযোগ সুবিধা দেবার ব্যবস্থা করেছিলেন। ইহা ছিল এক প্রকারের ঘুষ প্রদানে তোষণের দ্বারা সাংবাদিকদের ক্রয় করিবার কৌশল। যেখানে সরকারি কলেজ শিক্ষক হিসেবে আমার বেতন ছিল 248 টাকা বেসিক, সেখানে আমার সাংবাদিক গৃহকর্তার বেতন 80 টাকা বেসিক থেকে বৃদ্ধি পেয়ে আমার চেয়ে কয়েক গুণ বেশি হয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তখন সরকারি কলেজের শিক্ষকের চেয়েও কম বেতন পেতেন। শিক্ষকদের জন্য অবশ্য বিদেশ যাত্রা করে নানাবিধ ট্রেনিং নিয়ে আসবার উৎকোচ ব্যবস্থা ছিল। একই সঙ্গে তারা বিদেশ থেকে আমদানি করতেন ধুমধারাক্কা পাশ্চাত্য সংস্কৃতি। এই পটভূমিতে সাংবাদিকদের জন্য সুবিধা দর তথা রেয়াতি হারে জমি কেনা এবং গাড়ি আমদানির সুব্যবস্থাও হতো। এই সময়ে ওয়াহিদুল কিঞ্চিত অধিক 11,000 টাকায় একটা ফিয়াট 1100D গাড়ি কেনার সুযোগ গ্রহণ করলেন। তার মনোবাসনা ছিল এই গাড়ি চালিয়ে দেশের যাবতীয় দ্রষ্টব্য স্থান, এমনকি সরকারি অনুমতিক্রমে সীমান্ত পেরিয়ে ভারতের সব দর্শনীয় দেখা যাবে। কুমিল্লার ময়নামতি, খুলনার 7 গম্বুজ মসজিদ, বায়েজিদ বোস্তামি, বগুড়ার মহাস্থানগড়, গোকুলমের, পাহাড়পুর, দিনাজপুরের রাজবাড়ি, রামসাগর, কান্ত মন্দির আগেই দেখা হয়েছিল। শিলাইদহ আর শাহজাদপুরেও যাওয়া হয়েছিল, পতেঙ্গা সমুদ্র তীরেও। কক্সবাজারের সমুদ্র সৈকত বেশ কয়েকবার যাওয়া হয়েছিল। নিমতলির ঢাকা জাদুঘরের কিউরেটর এনামুল হক দুঃখ করতেন, সরকার থেকে পরিপোষণের অভাবে তাদের দুরবস্থা চলছে। আমার আজিমপুরের বাসায় তখন ছায়ানটের গানের স্কুলের এবং আর্ট কলেজের ছেলেমেয়েদের খুব আনাগোনা। ওয়াহিদুল ওদের কাউকে কাউকে জাদুঘর বন্ধু সংসদ নামে একত্র করলেন। আর্ট কলেজের আনোয়ারুল হক পিয়ারু, আনোয়ার জাহান, শোভা, সাইদা, মহিউদ্দিন জাদুঘরের স্বেচ্ছাসেবক হিসেবে, দর্শকদের গাইড হিসেবে কাজ করতে শুরু করল। জাদুঘরের জন্য অর্থ সংগ্রহ করবার নিমিত্তে আমরা অনেকেই খুলনার খালিশপুরের সোনালী জুট মিলে অনুষ্ঠান করতে শুরু করলাম। আমাদের দলে সুফিয়া কামাল, শেখ লুৎফুর রহমান, আলতাফ মাহমুদ, তখনকার উঠতি শিল্পী শবনম মুস্তারি রাকা, তার বোন সাকি, ছায়ানটের ছাত্রী শাহিন আক্তার, এইরকম আরও অনেকেই ছিল। সেবারে ট্রেনের বাঙ্কে শুয়ে আলতাফ মাহমুদের অপূর্ব সুমধুর কেরাত করে অতি দ্রুত কোরআন পাঠ শুনেছিলাম। স্টিমার যাত্রায় লুৎফুর ভাই হারমোনিয়াম ধরে নেতৃত্ব দিতেন, আর তার সঙ্গে আমরা সবাই মহানন্দে ধরতাম
ওরে বিষম দৈরার ঢেউ উথাল পাথাল করে। প্রথমে শিলাইদহ যাওয়া হয়েছিল 1965 সালের অগাস্টে 22শে শ্রাবণ উপলক্ষে। সদরঘাট থেকে স্টিমারে যাওয়া হলো কুষ্টিয়াতে। ডেকে দড়ি দিয়ে শতরঞ্জি পাতা হয়েছিল পুরো দলটির জন্য। দলের মানুষের সংখ্যা ছিল 70 জন। ছায়ানট থেকে কাগজে খবর দিয়ে যাত্রাসঙ্গী হিসেবে আহ্বান জানানো হয়েছিল আগ্রহীজনদের। সুফিয়া কামাল থেকে শুরু করে আমরা অনেকেই ছিলাম। সঙ্গে জুটেছিলেন কাজী মোতার হোসেন, বাংলার আব্দুল হাই সাহেবের স্ত্রী কন্যা, শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রী ফিরোজা বালি মালিক, বিলকিস নাসিরুদ্দিন, শিল্পী ইমদাদ হোসেন, জাদুঘরের এনামুল হক, অর্থনীতির আনিসুর রহমান, আরও অনেকে। আমাদের সদস্যদের ভিতরে সিধু ভাই, রোজবু, ভাষা আন্দোলনের প্রথম গানের লেখক মোশাররফউদ্দিন আহমেদের স্ত্রী শামসুন্নাহর আহমেদ, হোসনিয়ারা মাক্কি, আহমেদুর রহমান, ওয়াহিদুল হক, জাহিদুর রহিম, এরকম আরও কতজন, সব নাম লিখতে পারছি না আজ। আমাদের গানের স্কুলের ছাত্রছাত্রীও ছিল অনেক। ঢাকা থেকে মহড়া দিয়ে বর্ষার গানের অনুষ্ঠান সাজানো হয়েছিল। স্টিমারের ডেকে বসে তার রিহার্সেল করা হচ্ছিল। মেয়েদের টয়লেটের প্রয়োজনের কথা ভেবে সিধুভাই ফার্স্ট ক্লাসের একটা টিকিট কেটেছিলেন। সেই কেবিনে থাকতে বলা হয়েছিল বয়োজ্যেষ্ঠ কাজী মোতাহার হোসেনকে। ডেকে গানের পরে গান চলছে। হঠাৎ কাজী সাহেব উদিত হয়ে বললেন, আমাকে কামরায় পাঠিয়ে দিয়ে গানের বৈঠক করা হচ্ছে। সবার সঙ্গে তিনি ডেকে এসে বসে গেলেন। কানে কম শুনতেন বলে হাত দিয়ে কান ঠেকে গানের সঙ্গে মাথা নেড়ে নেড়ে মেতে উঠলেন দিব্যি। কুষ্টিয়ার মানুষের সঙ্গে যোগাযোগ করে আগে ভাগে সব ব্যবস্থা করা ছিল। সিধু ভাইয়ের পাকা মাথার বন্দোবস্ত। ভোরবেলা পৌঁছিয়ে নির্দিষ্ট জায়গায় সম্ভবত কুষ্টিয়া জেলা বোর্ডের ভবনে ওঠা হলো। খানিক বাদে কুষ্টিয়া থেকে বড়সড় নৌকাতে শিলাইদহের দিকে যাত্রা করা হলো। অল্প খানিকটা বেলা হলে শিলাইদহের ঘাটে নৌকা ভিড়ল। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও গাইতে গাইতে আমরা কুঠিবাড়ির দিকে মিছিল করলাম। দোতলায় বারান্দায় সার বেঁধে খেতে খেতে বেলা 3টে বেজে গেল। সন্ধ্যায় মূল অনুষ্ঠান। একটু বেলা পড়তেই দোতলা থেকে চেয়ে দেখি মাঠের পথে মানুষের ঢল ভেঙেছে। শোনা গেল পরপর কয়েক হাটে মাইক দিয়ে ঘোষণা করা হয়েছে কুঠিবাড়িতে গান গাইতে আসছেন ফেরদৌসী রহমান, আরও আসছে শেষ বিকেলে পল্লী অঞ্চলের জন্য ঢাকা বেতার থেকে নিয়মিত প্রচারিত অনুষ্ঠানের মজিদের মা। আহার, বাসস্থান, প্রচার ইত্যাদি সব কিছুর দায়িত্ব ছিল আমার ফুফাতো ভাই ওয়ালিউল বাড়ি চৌধুরী। সে বুঝেছে যেন তেন প্রকারে লোক জড়ো করার দায়িত্ব তার। তাই ভাবনায় যেমন কুলিয়েছে তেমনই ব্যবস্থা করেছে সে। অবস্থা দেখে বাইরে অনুষ্ঠান না করে সংকীর্ণ বারান্দাতেই মঞ্চ করার পরামর্শ হলো। ওখানকার কিউরেটরের আপত্তি গ্রাহ্য করা হলো না মেয়েদের নিরাপত্তার কথা ভেবে। 2-4খানা গান ভালোই হলো, কিন্তু এমন সময় চটচট করে বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হলো। চতুর্দিকে ফটফট করে ছাতা খোলার আওয়াজ। যাদের ছাতা নেই তারা ছুটে এসে মঞ্চরূপী বারান্দায় আশ্রয় গ্রহণ করলো। সে এক হট্টগোল। আমরা সবাই এক লাফে ঘরের ভিতরে ঢুকে পড়লাম। বাইরের লোকজন তখন বলছে, ভয় নাই, ভয় নাই। কে শোনে কার কথা? ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হলো। বৃষ্টি থেকে বাঁচবার জন্য বিপন্নরা উঠে এলো বারান্দায়। ভেতরে তখন জাহিদুর রহিম তার শিকার করবার বন্দুকখানা নিয়ে টহল দিতে শুরু করলো। নার্ভাস স্বভাবের মানুষ। ওদিকে বৃষ্টি থেমে গেছে, লোকজন তো আর যায় না। কেউ পিছনের ঘুরানো সিঁড়ি বেয়ে ঢোকার চেষ্টা করছে, কেউ বা কুঠিবাড়ি প্রদক্ষিণ করছে। জাহিদের চোখ তখন লাল হয়ে উঠেছে। হঠাৎ জনতা মিনতি জানালো যে শুধু একবারের জন্য কবি সুফিয়া কামালকে দেখতে চায়। শুনে খালাম্মার চোখে ধারা নামল। উনি দোতলার বারান্দার প্রান্তে দাঁড়ালেন। মানুষজন তাকে সালাম জানিয়ে ধীরে ধীরে চলে গেলেন। আমার বহরমবাসী বেড়াবার 2 বান্ধবী প্রীতি আর শান্তনা ঢাকায় এলে বেশ কিছু স্মরণীয় ভ্রমণ হয়েছিল। ওরা এসেছিল সেগুন বাগান ছেড়ে কলা বাগানের ভাড়া করা ফ্ল্যাটে আসবার প্রাক্কালে। বাড়ি বদলের ধকল সামলানো তো আমার কর্ম নয়, কাজে লিসা পার্থের উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে বান্ধবীদের নিয়ে আমি চললাম কুষ্টিয়াতে। সেখানে সম্মেলন পরিষদের অশোক সাহার সহযোগিতায় ছেউড়িয়ার লালনের মাজার
আর শিলাইদহের রবীন্দ্রনাথের কুঠিবাড়ি সংলগ্ন অতিথিশালায় 2 রাত্রি থেকে ঘুরে আসবার সব ব্যবস্থা করা হলো। সেই সময় বিএনপি কখনো একদিন কখনো টানা 2 দিন হরতাল করে যাচ্ছিল। তারই সঙ্গে সঙ্গতি রেখে পরিকল্পনা করা হলো আমাদের ভ্রমণের। কুঠিবাড়ি প্রদর্শনীর বিবি রাসেলের তত্ত্বাবধানে নতুন করে সাজানো হয়েছে। দেয়ালে মোড়া রয়েছে শান্তিনিকেতন স্টাইলে শীতল পাটি। কিন্তু একটা গ্রুপ ছবির পরিচিতি দেখে মাথা গরম হয়ে গেল। ছবিটি আমার চেনা, ওতে সত্যেন্দ্রনাথ দত্ত আছে। ওটি থেকেই সত্যেন্দ্রনাথ দত্তের চাদর কাঁধে ঝুলানো ছবিটি আমার বইয়ে দেওয়া হয়েছে। এখানে ছবিতে তাকে কাজী নজরুল ইসলাম লেখা হয়েছে। আমি নিজের পরিচয় দিয়ে তাকে বললাম ওটা নজরুলের ছবি নয়, আমি ভালো করে জানি। কিউরেটর ক্ষুদ্র ব্যক্তি, তার ওটা সংশোধন করবার কোনো ক্ষমতা নেই, সেটা বুঝলাম। সন্ধ্যায় কুঠিবাড়ির গেটের বাইরে ডান ধারে একটা বাঁধানো জায়গাতে গিয়ে বসে একের পরে এক গান গাইতে লাগলাম। কিছু লোক জমে উঠল, চুপ করে গান শুনল সবাই। পরদিন বিকেলে হাঁটতে বেরিয়েছে কাছাড়ের পাশ দিয়ে। রাস্তা ধরে চলতে চলতে নদীর ধারে পৌঁছে গেলাম। দেখি ওখান থেকে পাবনার তীর পর্যন্ত যাত্রী নিয়ে চলেছে গয়নার নৌকা। ওখানে আকাশে মেঘ জমে বাতাস উঠেছে। প্রীতি বলে উঠল, নৌকা করে ওপারে যাবে। আকাশের দিকে চেয়ে আমি একটু ভয় পেয়ে গেলাম যদিও। 3 জনে গয়নার নৌকায় উঠে পড়লাম। রওনা হতেই টুপটুপ করে বৃষ্টি ঝরতে লাগলো। একটু ভিজে ভিজেই পাবনার তীরে পৌঁছানো হলো। সেখান থেকে আবার শিলাইদহের ঘাটে আসবার জন্য নৌকাতে লোক উঠতে লাগলো, কেউ সাইকেল নিয়ে। প্রীতি আর সান্ত্বনা পাবনার মাটিতে নেমে আবার নৌকায় উঠে এলো। বেশ এক অ্যাডভেঞ্চারের মতো হলো আর কি। বৃষ্টি ততক্ষণে থেমে গেছে। সন্ধ্যাবেলায় আবার আগের দিনের জায়গায় বসে গান করলাম। দ্য গাইড ট্যুরসের কারোর সঙ্গে চেনা পরিচয় ছিল না। কাগজে পড়েছিলাম ওরা বুদ্ধিজীবীদের আমন্ত্রণ করে সুন্দরবনে ঘুরিয়ে নিয়ে আসে। বন্ধু নজির আহমেদও ওই দলে ঘুরে এসেছিল। তাকে ধরলাম। তিনি ওখানকার হাসান মনসুরকে বলে দিলেন। কথা হয়ে গেল, ছোট জাহাজ ছুটিতে করে আমরা যাব সুন্দরবনে। যাবার দিন হরতাল পড়ল। খুব ভোরে গাইড ট্যুরসের একজন এসে রিক্সা করে আমাদের খুলনার স্টিমারে তুলে দিল। মহা আনন্দে গান গাইতে গাইতে যাত্রা শুরু হলো। মংলাতে আমাদের স্পিড বোটে করে নিয়ে যাওয়া হলো অদূরে দাঁড়িয়ে থাকা ছুটি জলযানে। একজন মহিলা অভ্যর্থনা করলেন, নাম বললেন তপতী। তিনি মালিক হাসান মনসুরের স্ত্রী, ইংরেজির MA। শুনলে যা মনে হয় তা মোটেই নয়। মানে ইংরেজির MA আমার বর্দির মতো সাদাসিধে আর ঘরোয়া। দেখি ভারী স্বস্তি হলো। কেবিন ছেড়ে লঞ্চের সামনের দিকে বসলে চমৎকার লাগলো। আর খাওয়া দাওয়ার সে কি আয়োজন! অতি সুস্বাদু রান্না। তপতী নিজে তত্ত্বাবধান করলেন, মুগ্ধ হবার মতোই। মুম্বাই বাসিনী 2 জার্মান মহিলাও ছিলেন, মা আর মেয়ে। সব জায়গাতেই বাচ্চু নামের একজন গাইড আমাদের সাথে ছিল। প্রীতি সান্ত্বনা একটুও ইংরেজি বলবে না, ফলে আমাকে জার্মান মহিলাদের সঙ্গে সৌজন্য করতে হলো। পরদিন সুন্দরবনের আরও কাছাকাছি পৌঁছে বোটে করে নিয়ে যাওয়া হলো ওয়াচ টাওয়ারের দিকে। পথে একটা জায়গায় গাইড আমাদের ডেকে বাঘের বর্জ্য দেখালো। কি করে বোঝা গেল ওটা বাঘেরই? প্রশ্নের জবাবে বলল, ওই যে দেখুন, হরিণের লোম এতে। হয়তো আগের রাতেই ওটা খেয়েছে, বেশ টাটকা। আমি নাকে কাপড় দিয়ে অন্যদিকে চলে গেলাম। জার্মান মা মহিলা হাসতে হাসতে ছবি তুলে রাখল। টাওয়ারের উঠের কোনো দিকে বাঘের কোনো চিহ্ন দেখা গেল না। গাইড বাচ্চুর সহায়তায় সেই জার্মান মহিলারা শুদ্ধ আমরা ঠিক করলাম মংলাতে নেমে 5 জনে একটা মাইক্রোবাস ভাড়া করে বাঘেরহাট 7 গম্বুজ মসজিদ দেখে খুলনায় গিয়ে ফের ছুটি ধরব। আগেরবার দোতলায় উঠে গম্বুজের সঙ্গে ছবিও তুলেছি। এবারে একতলাতে ঢুকতেই দূরে বিছানা পাতায় বসে থাকা এক মৌলবী কি যেন ইশারা করল। হঠাৎ দেখে জার্মান মহিলারা তাদের ব্যাগ থেকে স্কার্ফ বের করে মাথা ঢেকে নিল। তখন মাথায় গজালো যে ঘোমটা দিতে বলছে আমাকে। সান্ত্বনার প্রীতি ঘোমটা দিয়ে ভিতরে ঢুকে গেল। আমি হ্যাক্কর স্বভাবের দরুন ঢুকলামও না, ঘোমটা দিলামও না। ঘোরাঘুরি শেষ হলে খুলনা থেকেই বাসে উঠে ঢাকার পথে ফিরলাম। এবার পরে একবার প্রীতি সান্ত্বনারা ওদের পরিচিত আরেক স্কুলের শিক্ষয়িত্রীকে নিয়ে এসেছিল ঢাকায়। সেবারে ওরা নিজেরাই রাজশাহীর ওদিক ঘুরে এলো।
পরে ঢাকা থেকে মাইক্রোবাস ভাড়া করে জয়পুরহাটের দিকে আমরা রওনা হলাম। ওখানে বহুদিনের পরিচিত সংস্কৃতিসেবী আমিনুল হক বাবুল থাকে, তার সাহায্য আমরা নিলাম। রাতটা কাটিয়ে পরদিন অতি ভোরে বাবুল গাড়ি নিয়ে এলেই আমরা বেরিয়ে পড়লাম। কান্ত মন্দির যাবার পথে বেশ লম্বা একটা দরমার ঘরের বাইরে টেবিল আর বেঞ্চি পাতা দেখে সেখানে বসে সকালের নাস্তা করে নিলাম। জয়পুরহাট থেকে ফিরবার সময় দেখা গেল মাইক্রোবাসের ড্রাইভার মাথা ব্যথায় কাতর। অতি দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে ফিরতে চাইল সে। তার মধ্যে পৃথিবীরা তাল তুলেছে সাজাদপুরের কুঠিবাড়ি দেখবেই। সোজা পথ ছেড়ে তাই সাজাদপুরের দিকে যেতে হলো। কিন্তু যেতে যেতে দেখি সব বন্ধ হয়ে গেছে। অবশেষে ঢাকায় ফেরা হলো। একদিন আহসান মঞ্জিল দেখতে গেলাম আমরা। ঢাকায় থেকেও এর আগে আমার যাওয়া হয়নি। নবাব বাড়ির আসবাবপত্র, তলোয়ার ইত্যাদি, এটা সেটা সবই ভালো লাগলো। কিন্তু দেশের ইতিহাস, প্রকৃত ইতিহাস জানতে পারলাম কই? বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞানের বইতেও দেখেছি ঢাকার নবাব আব্দুল গনি, সলিমুল্লাহ, স্যার সৈয়দ আহমেদ, নবাব আব্দুল লতিফদের বাঙালির নেতা হিসাবে অভিহিত করা হয়েছে। একবার নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিশুদের নিয়ে শিশু একাডেমির জাদুঘর দেখাতে গিয়েও এই অসত্য তথ্যজনিত বেদনাজনক অভিজ্ঞতা হয়েছিল। দুটি বিষয় ইতিহাসের মুন্তাসির মামুনকে জানিয়েছিলাম, কিন্তু সংশোধনের ব্যবস্থা হয়নি কিছুই। আমাদের উদ্যমের অভাবেই এভাবেই সত্যের বিকৃত প্রচার অপ্রতিহত গতিতে এগিয়ে চলেছে। এ আমাদের কলঙ্ক। প্রীতিদের নিয়ে আমরা কজন লালবাগের কেল্লায় গিয়ে খুব আনন্দ করে কাটালাম। খুব গুছানো সব কিছু, কোনো বাজে কথা নেই কোথাও। সবচেয়ে ভালো লেগেছিল আরবি ক্যালিগ্রাফির অপূর্ব সৌন্দর্যের প্রদর্শনী। পরিবিবির কবর, ওখানকার হামামখানা আর ঘাসের সবুজ দেখে ভারী তৃপ্তি হয়েছিল। পরের বার সুন্দরবন গিয়েছিলাম 40 জনের দল নিয়ে। এক স্টিমার বোঝাই বলা যায়। কণ্ঠশীলন আবৃত্তি আর পাঠচক্রের মীর বরকত, রইস, আরও কে জানি ছিল। রবীন্দ্র অধ্যয়ন চক্রের নিষাদ, গীতি, জয়ন্তী, গৌরাঙ্ক, আত্মীয় স্বজনের মধ্যে ছোট বোন, ছোট মেয়ে রুচিরা, তার কন্যা, রুচিরার শাশুড়ি, বড় মেয়ে অপালার কন্যা, জিল্লুর রহমান সিদ্দিকী, তার স্ত্রী, শালিকা, কন্যা, কন্যার বান্ধবী, সবার নাম মনে নেই। এবারের আকর্ষণ ছিল সান্ধ্য আসর। শিলাইদহে যেতে হয়েছিল আরও একবার প্রতিবাদের উদ্দেশ্যে। কুষ্টিয়া থেকে ফোনে খবর এলো আলাউদ্দিন নামের এক আয়কর উকিল এবং অতি ধনী ব্যবসায়ী শিলাইদহ কুঠিবাড়ি ঘেঁষেই প্রায় আলো কমপ্লেক্স নামে এক পিকনিক স্পট তৈরি করছেন। ভদ্রলোকের স্ত্রীর নাম আলো এবং তিনি আলাউদ্দিন সাহিত্য সম্মেলন করেছেন শিলাইদহতে। সেটি উদ্বোধন করেন অধ্যাপক কবির চৌধুরী। আওয়ামী লীগের শাসন তখন দেশে। সংস্কৃতি মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে ফোন করে রবীন্দ্র স্মৃতিতে পূর্ণ শিলাইদহের দুর্দশার কথা বললাম। এই জায়গা হুকুম দখল করে রবীন্দ্র কমপ্লেক্স গড়ে তোলাই সঙ্গত হবে, তিনিও একমত হলেন। ঢাকাতে বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠকের আয়োজন করা হলো। আমাদের সঙ্গে দুজন বুদ্ধিজীবী অধ্যাপক যুক্ত হতে রাজি হলেন না। বললেন আলাউদ্দিন সাহেব দানশীল এবং পরোপকারী লোক। জানা গেল রামপুরার দিকে ওরা দুজন ওই ভদ্রলোকের বদন্যতায় কিছু জমি কিনেছেন। শামসুর রহমান, ডক্টর নওজেশ আহমেদ, ইমদাদ হোসেন, ওয়াহিদুল হক, আবুল হাসনাত প্রভৃতিকে ডেকে বসবার ব্যবস্থা করা হলো। সেখানে আমন্ত্রণ করা হলো আলাউদ্দিন সাহেবকে। তিনি একজন বড় উকিল এবং বড় সড় দল নিয়ে এলেন। আমরা প্রস্তাব দিলাম, উনি যখন দানশীল ব্যক্তি তখন আমাদের কমিটিকে কুঠিবাড়ি সংলগ্ন কিছু জমি দান করলে আমরা সুপরিকল্পিতভাবে রবীন্দ্র কমপ্লেক্স গড়ে তুলতে পারি। আমাদের সঙ্গে একজন আর্কিটেক্টও ছিলেন, উত্তম সাহা। তিনি কড়াভাবে জানিয়ে দিলেন তিনি জমি দান করবেন না। এর কিছুদিন পর খবর পেলাম সরকার থেকে তিনি জমি হুকুম দখলের নোটিশ পেয়ে আলাউদ্দিন সাহেব সরকারের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। সংস্কৃতি মন্ত্রী বললেন এখন তাকে হঠাতে তো সময় লাগবে।
আমি বহু কষ্টে পরিকল্পনা প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য সময় চেয়ে নিলাম। নজেশকে নিয়ে তার আপিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে করে একদিন ভর দুপুরে তার সাক্ষাৎ পাওয়া গেল। হাজার হোক আমলা মানুষ তো, খিদেতে তখন আমরা কাতর হয়ে উঠেছি। যতই উদ্বার ইঙ্গিত করি, মন্ত্রীর আড়াল থেকে শুনি শুধু ঠোঁটে চেপে আমাকে চুপ করে থাকতে ইশারা করছেন। আমার দফা নিকেশ করে শেষে নওজেশ উঠলেন। গাড়িতে উঠে বললাম, সহজে ছাড়ব কেন, তারও তো খাওয়া দেরি করিয়ে দিলাম।